সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম, যেটা বলা হচ্ছে কনসেপ্ট অফ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম বা কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং সিস্টেম 67275 এই সাবজেক্ট নিয়ে আলাপ আলোচনা করব। আর আমি আলাপ আলোচনার জন্য উপস্থিত হয়েছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আহসান হাবিব, ইনস্ট্রাক্টর টেক RSC, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, মাগুরা। তো চলুন মূল আলাপ আলোচনায় যাওয়া যায়। প্রথমে আমরা দেখব এয়ার কন্ডিশনিং কাকে বলে। তো আমরা জানি এয়ার কন্ডিশনিং শব্দের অভিধানগত অর্থ হচ্ছে বাতাস নিয়ন্ত্রণ। বিশেষ করে কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানে বাতাস নিয়ন্ত্রণের মাধ্যমে শ্রমিক কর্মচারীরা, কর্মকর্তাগণ কৃত্রিম আরামপ্রদ আবহাওয়ার সৃষ্টির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের গুণগত মান বৃদ্ধিকল্পে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ভূমিকা রাখে। এবং এয়ার কন্ডিশনিং সিস্টেম আমরা জানি বাতাস নিয়ন্ত্রণের পাশাপাশি এখানে তাপমাত্রা, আর্দ্রতা এবং মানুষ যাতে কমফর্ট ফিল করে এই বিষয়টি এখানে লক্ষ্য রাখতে হয়। তো চলুন আমরা এখন দেখব সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম এটা কি। তো সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম এটিও একটি এয়ার কন্ডিশনিং সিস্টেম। তো কেন এটাকে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম বলা হচ্ছে? তো অন্যান্য এয়ার কন্ডিশনিং সিস্টেমে যেমন সরাসরি সেখান থেকে বায়ু প্রবাহের মাধ্যমে বা অন্যান্য সিস্টেম মুভেবল সহ বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে বা সেটা কন্ট্রোল করা যায়। আর এখানে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমে সরাসরি বিশেষ অবস্থার মাধ্যমে, অর্থাৎ বলা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন কন্ডিশনিং ইউনিট, কুলিং ইউনিট, পাম্প ইত্যাদি কেন্দ্রীয়ভাবে একটি কক্ষে স্থায়ীভাবে স্থাপন করে ডাক্টিং এবং পাইপিং এর মাধ্যমে নিয়ন্ত্রিত বাতাস নিয়ন্ত্রিত কক্ষে সরবরাহ করে শীতাতপ নিয়ন্ত্রণ ক্রিয়া সম্পন্ন করা হয়। আবারও বলছি আমি, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন কন্ডিশনিং ইউনিট, কুলিং ইউনিট, পাম্প ইত্যাদি কেন্দ্রীয়ভাবে একটি কক্ষে স্থায়ীভাবে স্থাপন করে ডাক্টিং এবং পাইপিং এর মাধ্যমে নিয়ন্ত্রিত বাতাস নিয়ন্ত্রিত কক্ষে সরবরাহ করে শীতাতপ নিয়ন্ত্রণ ক্রিয়া সম্পন্ন করা হয়। এই ক্ষেত্রে তো শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় মানুষের থাকা, খাওয়া, স্বাস্থ্য রক্ষা, কর্মদক্ষতা বৃদ্ধি ও আরামায়েশ, চিকিৎসা, গবেষণা ইত্যাদি ব্যবহৃত হয় এবং এইভাবেই আরামদায়ক শীতাতপ নিয়ন্ত্রণ করা হয়। আরামদায়ক শীতাতপের ক্ষেত্রে আবাসস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, পাঠাগার, গবেষণাগার সবই এর মধ্যে থাকে। এরপর আমরা দেখব সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমের বা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্ল্যান্টের অংশসমূহ। আমরা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমের যেসব অংশ থাকে সেখানে জানি কুলিং অ্যান্ড ডিহিউমিডিফাইং, হিটিং কয়েল, মোটর সমেত ফ্লাওয়ার, কুলিং, ডিহিউমিডিফাইং বা ওয়াশিং এর জন্য স্প্রে, এয়ার কুলিং বা এয়ার ক্লিনিং ইকুইপমেন্ট, কন্ট্রোল ডিভাইস, এসব ডিভাইস
এর মধ্যে সংযুক্ত থাকে। তো এখানে কিছু বিষয় আলাপ আলোচনা করতে করতে অনেকটা ছেড়ে দিয়েছি। সেটা হচ্ছে এয়ার কন্ডিশনিং প্রকৌশল বিজ্ঞানের একটা শাখা, যেখানে বাতাস নিয়ন্ত্রণ করা হয় বাহিরের বিভিন্ন প্রতিকূলতা প্রতিবন্ধকতা উপেক্ষা করে। নিয়ন্ত্রণ বাতাস সরবরাহ এবং নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করে অভ্যন্তরীণ আবহাওয়া পরিবর্তন করা হয়। এটা শিল্পক্ষেত্রে, ফুড প্রসেসিংয়ে এবং খাদ্য সংরক্ষণ ক্ষেত্রে ব্যাপক ব্যবহার করা হয়। শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবহার দিন দিন বাড়ছে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শহর, নগর এবং শিল্প কারখানার আরামদায়ক পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে গুণগত মান বৃদ্ধিতে শীতাতপ নিয়ন্ত্রণ পদ্ধতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রয়োজনীয় যন্ত্রপাতি কেন্দ্রীয়ভাবে একটি কক্ষে বা ছাদের উপর স্থাপন করা হয় এবং সেখান থেকে ডাক্ট এর মাধ্যমে নিয়ন্ত্রিত বাতাস কক্ষে সরবরাহ করা হয়। তখনই এটা আসলে শীতাতপ নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ বা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্ল্যান্ট বলা হয়। তো সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্ল্যান্টের ক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রণ ক্ষমতা 25 টনের বেশি হয় এবং নিয়ন্ত্রণ বাতাস প্রবাহের পরিমাপ 2500 মিটার কিউব পার মিনিট হয়ে থাকে। অর্থাৎ এখানে একটা কন্ডিশনিং রয়েছে যে নর্মালি শীতাতপ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং এর ক্ষেত্রে শীতাতপ বা এয়ার কন্ডিশনিং যেটা ক্ষমতা বা ইফিসিয়েন্সি বলা হচ্ছে সেটা 25 টনের বেশি হবে এবং নিয়ন্ত্রণ বাতাস প্রবাহের পরিমাপ এই ক্ষেত্রে 2500 মিটার কিউব পার মিনিট হয়ে থাকে। তো ASHRAE অর্থাৎ আমেরিকান সোসাইটি অফ হিটিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার, এটি হচ্ছে ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড, বলা যেতে পারে সমিতি অনেকটাই, যে যেখান থেকে এয়ার কন্ডিশনিং সিস্টেমের বিভিন্ন ধরনের বিষয়টি নিয়ন্ত্রণ করা হয়। তো এই সংস্থার মতে শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষের তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি, বাতাসের পরিচ্ছন্নতা, বাতাসের কার্বন ডাই অক্সাইড এবং শব্দের পরিমাপ নিয়ন্ত্রণ হওয়া প্রয়োজন। তো এই ক্ষেত্রে বাতাসের তাপমাত্রা -21 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যে হয়ে থাকে। আবার আর্দ্রতা -56 থেকে 60 গ্রীষ্মকালে এবং 40 থেকে 50 শীতকালে, এবং বাতাসের গতি 5 মিটার পার মিনিট থেকে 9 মিটার পার মিনিট এটি হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে অক্সিজেন 23% এবং শব্দের গতি 35 থেকে 65 ডেসিবেলের মধ্যেই থাকতে হবে। তো এখানে শব্দের গতি অবশ্যই ফ্যাক্টর, কারণ আমি যখন ঘুমাবো দেখা যাচ্ছে যে যদি এসি বা এয়ার কন্ডিশনিং প্ল্যান্টের আওয়াজটা অত্যধিক হয় তো সেই ক্ষেত্রে একটা অস্বস্তিকর বা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তো এই জন্য অবশ্যই এখানে সাউন্ড বা শব্দের বিষয়টি খেয়াল রাখতে হবে। তারপর অক্সিজেন কি পরিমাণ এখানে থাকা যাবে, তো কমপক্ষে এখানে 23% টোটাল ফ্লো অফ এয়ার এর অক্সিজেন থাকতে হবে। বাতাসের গতি এই ক্ষেত্রে 5 মিটার থেকে 9 মিটার পার মিনিট অবশ্যই হতে হবে। এবং আর্দ্রতাও আমরা দেখছি শীতকালে এবং গ্রীষ্মকালে দুইটা ভিন্ন জিনিস। শীতকালে আমরা তাপমাত্রাটা কমানোর চেষ্টা করি, আর গ্রীষ্মকালে আমরা এসিতে চেষ্টা করি তাপমাত্রা বাড়ানোর জন্য। তো এই ক্ষেত্রে আর্দ্রতা অবশ্যই
গ্রীষ্মকালের ক্ষেত্রে 56% থেকে 60% এবং আর্দ্রতা 40 থেকে 50% হতে হবে শীতকালের ক্ষেত্রে। আর এসিতে তাপমাত্রা রেঞ্জ মোটামুটি -21 থেকে +27 ডিগ্রি সেলসিয়াস এরকমের মতোই হয়ে থাকে। তো এই ছিল সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং এর বিভিন্ন ক্রাইটেরিয়া যেগুলো অবশ্যই নিয়ন্ত্রণ করতে হয়, আর এই নিয়ন্ত্রণের মাধ্যমেই সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমটি আজকে অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন অফিস আদালত, প্ল্যান, বড় বড় দালান কোঠা এগুলোর ক্ষেত্রে। সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে যে এসিটি যে কোনো একটি জায়গায় ফিক্সড রাখা হয় এবং সেখান থেকে ডাক্টের মাধ্যমে বায়ু ফ্লো নিয়ন্ত্রণ করার মাধ্যমে এবং আদার্স ক্রাইটেরিয়া যেমন টেম্পারেচার অফ এয়ার, হিউমিডিটি অফ এয়ার, পিউরিফাই অফ এয়ার, মোশন অফ এয়ার অর্থাৎ বাতাসের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, বাতাসের বিশুদ্ধতা এবং বাতাসের প্রবাহ, এগুলো এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হয়। এগুলো নিয়ন্ত্রণ সম্ভব না হলে মানুষ স্বস্তি পায় না। আর মেইনলি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার জন্যই এসি ব্যবহার করা হয়। তো কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ প্ল্যান্টের ইউনিট সমূহ যেমন কন্ডেন্সিং ইউনিট, কুলিং ইউনিট এবং পাম্প ইত্যাদি নিয়ন্ত্রিত কক্ষ সংলগ্ন আলাদা একটি কক্ষে স্থায়ীভাবে স্থাপন করা হয় এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সমূহ যেমন এয়ার ফিল্টার, ড্যাম্পার, সাকশন অ্যান্ড রিটার্ন গিল, সার্কুলেশন ফ্যান ইত্যাদি ডাক্টে বসানো হয় এবং ডাক্টের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের বাতাস বিভিন্ন কক্ষে পাঠানো হয়। তাই বলা হয় কেন্দ্রীয়ভাবে বা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমের ক্ষেত্রে অধিক ক্ষমতা সম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে প্রয়োজনীয় ডাক্টিং এবং পাইপিং ক্রিয়ায় শিল্পক্ষেত্রে, বহুতল বিশিষ্ট ভবন, বাণিজ্যিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যবহৃত হিমায়ন ও শীতাতপ নিয়ন্ত্রণ প্ল্যান্টকে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ প্ল্যান্ট বলা হচ্ছে। তো এখানে পিকচার আসলে দেওয়া আছে, কিন্তু আমি পিকচার এভাবে দেখাতে পাচ্ছি না। তো পরে নেক্সট ক্লাসের থেকে আমি চেষ্টা করব পিকচারগুলো দেখানোর জন্য। তো বিভিন্ন ক্ষমতা সম্পন্ন সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম আমাদের বাংলাদেশে রয়েছে। তো বিশেষ করে জাতীয় সংসদ ভবন, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, স্কয়ার হসপিটাল, এরকম যেগুলো বিষয় রয়েছে, বাংলাদেশ ব্যাংক সহ, এগুলোতে মূলত সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমগুলো ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি দৈনন্দিন জীবনের আরামপথ তথা পণ্যের গুণগত মান রক্ষার্থে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যাপকভাবে প্রসার বিস্তার করেছে এবং এটি ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশও এটার ক্ষেত্রে ব্যতিক্রম নয়। শিল্প কারখানা, বাণিজ্যিক ভবন, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, 5 স্টার হোটেল ইত্যাদি প্রতিষ্ঠানসমূহ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম দিন দিন আকাশচুম্বী হয়ে উঠেছে। তো এখানে ঢাকার কিছু সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম এবং প্ল্যান্টের ক্ষমতা সম্পন্ন বিষয়গুলো একটু আলাপ আলোচনা করব। জাতীয় সংসদ ভবনে যে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করা হয়েছে সেটি আপনারা জানেন যে এখানে 4000 টন ক্ষমতা সম্পন্ন সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহৃত হয়েছে। বাংলাদেশ ব্যাংক সেখানে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম রয়েছে 2500 টন। যমুনা ফিউচার পার্ক এখানে রয়েছে 18,000 টন। হযরত শাহজালাল বিমানবন্দরে রয়েছে 1500 টন ক্ষমতা সম্পন্ন এবং বসুন্ধরা সিটিতে রয়েছে
6,000 টন ক্ষমতা সম্পন্ন। তাহলে এখন পর্যন্ত মোটামুটি রেঞ্জে দেখা যায় যে যমুনা ফিউচার পার্ক, যেখানে 18,000 টন ক্ষমতা সম্পন্ন সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহৃত হয়েছে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম। তো এখন আমরা দেখব যে কেন্দ্রীয় বা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমের প্রকারভেদ। তো প্রকারভেদ হিসেবে অলরেডি দেখিয়েছি আমি যে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম মোটামুটি হচ্ছে 3 প্রকার। সেটি হচ্ছে কি সিলার টাইপ বা ওয়াটার টাইপ, এয়ার টাইপ বা ডাইরেক্ট এক্সপানশন টাইপ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম, এয়ার অ্যান্ড ওয়াটার বা কম্বাইন্ড সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম বা প্লেন বলা হচ্ছে। তো চিলার টাইপ বা ওয়াটার টাইপ এই এয়ার কন্ডিশনিং সিস্টেমটা কি, এখানে চিত্রে দেখলে বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে এক একটা চিলার। চিলার মূলত কি, এটাও ঠান্ডা কারক হিসেবে ব্যবহার করা হয় আমরা জানি। তো চিলারের মাধ্যমে যখন সেন্ট্রাল এয়ার কন্ডিশনিংটা ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হচ্ছে চিলার টাইপ ওয়াটার বা ওয়াটার টাইপ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম। তো এখানে মূলত ঠান্ডা কারক হিসেবে ওয়াটার ব্যবহার করা হয়। তো চিলার টাইপ বা ওয়াটার টাইপ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমকেও আবার কয়েক ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল চিলার টাইপ, রেসিপ্রোকেটিং চিলার টাইপ, স্ক্রু চিলার টাইপ এবং অ্যাবজর্পশন চিলার টাইপ, এরকম বিশেষ কয়েক ভাগে ভাগ করা হয়েছে। সেন্ট্রাল চিলার টাইপগুলো আবার কি, হাই স্পিড সেন্ট্রিফিউগাল চিলার টাইপ, লো স্পিড সেন্ট্রিফিউগাল চিলার টাইপ, এই মোটামুটি। আর অ্যাবজর্পশন চিলার টাইপগুলোকে আবার গ্যাস, এখানে অ্যাবজর্পশন, আবার স্টিম অপারেটেড অ্যাবজর্পশন চিলার টাইপ হিসেবে ব্যবহার করা হয়। তো এরপর আমরা দেখব এয়ার টাইপ বা ডাইরেক্ট এক্সপানশন টাইপ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম কি। তো এয়ার টাইপ বা ডাইরেক্ট এক্সপানশন টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেমে এখানে সরাসরি এয়ারকে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রেখে সেটাই এয়ার কন্ডিশনিং সিস্টেমে কুলিং এর কাজে ব্যবহার করা হয়। তো এটাই হচ্ছে মূলত এয়ার টাইপ বা ডাইরেক্ট এক্সপানশন টাইপ সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেম, অর্থাৎ এখানে সরাসরি এয়ার বা বাতাসকেই ব্যবহার করা হচ্ছে কুলিং এর কাজে, সেটা এক্সপানের মাধ্যমে, এয়ারকে এক্সপানের মাধ্যমে। তো এই সিস্টেমকে আবার 2 ভাগে ভাগ করা হয়, আউটডোর স্প্লিট টাইপ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম, আউটডোর প্যাকেজ টাইপ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্ল্যান। তো আউটডোর প্যাকেজ টাইপ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্ল্যানকে আবার 2 ভাগে ভাগ করা হয়, সেমি রেসিপ্রোকেটিং এবং সেমি শিল্ড রেসিপ্রোকেটিং কম্প্রেসর টাইপ। তো এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে চিত্রে এখানে দেখতে পাচ্ছেন এয়ার অ্যান্ড ওয়াটার বা কম্বাইন্ড সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম, অর্থাৎ এই ক্ষেত্রে বাতাস এবং পানির একটা কম্বাইন্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছে। কিরকম দেখানো হচ্ছে, একটা কুলিং টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কুলিং টাওয়ার, এখানে কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে উপরে, আর নিচের দিকে ওয়াটার ব্যবহার করা হয়েছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ওয়াটারের যে হিটটা, সেই হিটটা কুলিং ফ্যানের মাধ্যমে উপরের দিকে টেনে ছেড়ে দেওয়া হচ্ছে। এর ফলে ভিতরে যে ওয়াটারটা রয়েছে সেই ওয়াটারটা আস্তে আস্তে কুলিং হিসেবে কাজ করে। তো এর ফলেই আসলে মোটামুটি কুলিং সিস্টেম যথেষ্ট কার্যকর হয়। তো এটিও বহুত ব্যবহৃত হয় বিভিন্ন প্ল্যান্টে, বড় বড় ইন্ডাস্ট্রি, এগুলোতে ব্যবহার করা হয়।
তো বিভিন্ন প্রকার সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমগুলো আমরা দেখলাম। তো আমরা এই অধ্যায়ের কিছু মূল বিষয়গুলো দেখব। বিশেষ করে আমরা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম কাকে বলে, যেটা আলোচনা করেছি। সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমে বিভিন্ন প্রকারভেদ। এখান থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নও রয়েছে, যেমন চিলার কাকে বলে, চিলারের কাজ কি। এটা বলেছি যে চিলার এক ধরনের ইভাপোরেটর। এটার দ্বারা হিমায়ন সিস্টেমে সেকেন্ডারি হিমায়ক হিসেবে পানিকে ঠান্ডা করা হয়। চিলার কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ড্রাই টাইপ এবং ফ্লাইট টাইপ, এবং অ্যাবজর্পশন টাইপ এবং ইভাপোরেশন সিস্টেমও চিলার রয়েছে। সেন্ট্রাল এসির বিশেষ কিছু সুবিধাও রয়েছে, যেমন প্রতি ইউনিট টন অফ রেফ্রিজারেশন ক্যাপিটাল কস্ট এবং রানিং কস্ট এই ক্ষেত্রে কিন্তু কম। রক্ষণাবেক্ষণ বা মেনটেন্যান্স তুলনামূলকভাবে সহজ এবং খরচও কম। এই ক্ষেত্রে লেবার কস্ট ছোট ইউনিটের তুলনায় অনেক কম, কারণ এটি একবার স্থাপন করা হয়ে গেলে সেখান থেকে এটার মেনটেন্যান্স ততটা করার প্রয়োজন হয় না। তো এখান থেকে কিছু বিষয় থেকে যায়, যেমন HVAC বিষয়টি কি, হিটিং ভেন্টিলেশন এয়ার কন্ডিশনিং সিস্টেম। এটা কি, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যে পদ্ধতি রয়েছে কক্ষের তাপমাত্রা পুনঃসঞ্চালিত করার সময় বিশুদ্ধ বাতাস প্রবাহের প্রয়োজনে, অর্থাৎ কক্ষের বায়ু পরিবর্তনে নিয়ন্ত্রণের মাধ্যমে যন্ত্রপাতির মাধ্যমে নিয়ন্ত্রিত কক্ষে নির্ধারিত তাপমাত্রা বজায় রাখার পদ্ধতিকে HVAC বলা হচ্ছে। সেন্ট্রিফিউগাল চিলার বা বিভিন্ন ধরনের চিলারগুলো ব্যবহারের বিষয়টিও আলোচনা করা হয়েছে। তো এখানে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্ল্যান্টের বিভিন্ন অংশগুলো বলা হয়েছে, যেগুলো আলোচনা করেছি। এবং স্প্লিট টাইপ প্যাকেজ টাইপের মধ্যে পার্থক্যগুলো, স্প্লিট টাইপ মূলত বলে হচ্ছে এটি বিভিন্ন ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। প্যাকেজ টাইপ এটি নির্দিষ্ট ক্ষমতা সম্পন্ন হবে। স্প্লিট এসি দুটি খণ্ডে বিভক্ত হয় এবং প্যাকেজ টাইপ শুধুমাত্র একটি অংশ নিয়ে গঠিত। তা আমরা দেখেছি যে এসির একটা অংশ বাইরে থাকে, একটা অংশ ভিতরে থাকে ঘরে। তো এরকম টাইপ হলে সেটা হলো স্প্লিট টাইপ। আর যদি পুরো অংশটাই ভিতরে থাকে, অর্থাৎ খণ্ড খণ্ড অংশ না হয়ে, তাহলে সেটি প্যাকেজ টাইপ বলা হচ্ছে। তো আশা করি বিষয়গুলো আপনাদের ভালো লেগেছে। এখানে সেন্ট্রিফিউগাল এই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন হিসেবে সেন্ট্রিফিউগাল চিলার টাইপ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্ল্যান্টের হিমায়নের বর্ণনা এবং এয়ার অ্যান্ড ওয়াটার টাইপ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে কি যে অ্যাবজর্পশন সিস্টেমের 5টি অ্যাবজর্পশন সিস্টেম সম্পর্কে কিছু বর্ণনা। এখান থেকে আমরা নেক্সট চ্যাপ্টারে বা নেক্সট ক্লাসে এটি আলোচনা করব। তো আজকে হয়তো প্রথম ক্লাস অনেকটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আজকে এখানেই ক্লাস শেষ করছি। তো ক্লাস শেষ করার আগে, যেহেতু কোনো ধরনের কনভার্সন করাই হয়নি, যে আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালোই আছেন। আর এই করোনা মহামারীকালীন সময়ে অবশ্যই মনোযোগ সহকারে অনলাইন ক্লাসগুলো করার চেষ্টা করবেন। আর আমি প্রথম ক্লাস যেহেতু ইউটিউবেই সাবমিট করছি, সুতরাং অবশ্যই ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট এবং লাইক দিতে ভুল করবেন। কমেন্ট কিভাবে দিতে হবে, যে সেখানে কমেন্ট বক্সে গিয়ে প্রথমে নিজের নাম, টেকনোলজি, রোল নাম্বার এবং ইনস্টিটিউটের নাম এইভাবে দিলে বিষয়টি সবচেয়ে ভালো হয়। তো আশা করি, এবং এখানে আরো একটু বলে নিই যে কমেন্ট বক্স থেকেই আসলে হাজিরাটা নেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই এজন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
তো ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে আবার গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। আর ক্লাস সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত আশা করছি, কারণ আজকে প্রথম ক্লাস, ভুল ত্রুটি তো হওয়ার সম্ভাবনাই বেশি। আর অনলাইন সিস্টেম এটি যেহেতু নতুন, এখন অতটা পরিচিত হওয়া হয়নি, এজন্য ক্লাসের ভুল ত্রুটি অনেক রয়েছে। এজন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো অবশ্যই সবাই পরামর্শমূলক বিষয় বলবেন এবং পরামর্শ দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো সুন্দরভাবে করতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।